মেমোরি ঝালাই করাটা বলা হয়ে থাকে। আমরা আজকে যে চতুর্থ চ্যাপ্টার থেকে পড়বো, চতুর্থ চ্যাপ্টারে তোমার হলো যে জনসংখ্যা এবং উন্নয়ন। সেখানে ম্যালথাসের মতবাদ, ম্যালথাসকে নিয়ে, ম্যালথাস জনসংখ্যা নিয়ে যে ধরনের মতবাদ দিয়েছে সেটা আমরা সে প্রথম মানে কি বলবো, আমরা যখন ফার্স্ট ইয়ারে উঠেছি, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, তখন থেকে কিন্তু ম্যালথাসের থিওরিটা নিয়ে আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। ম্যালথাস কি বলছেন, কি বিষয়টা, সেটা আমরা ইভেন যখন আমরা চাকরির সেক্টরে যাব তখন আমরা এটা নিয়ে আলোচনা করা হয়ে থাকে যে ম্যালথাস কি, ম্যালথাসের মতবাদ কি, ম্যালথাস সম্পর্কে আলোচনা করো, উনি কি বলতে চেয়েছেন সেটা বিষয় নিয়ে মোটামুটি দেখা যায়। তো ম্যালথাসের মতবাদটাকে সেজন্য বলা হয়েছে জনসংখ্যার বিষয় নিয়ে, যে ম্যালথাস যে মতবাদ দিয়েছেন সেই বিষয়টাকে বলে। 1798 সালে ইংরেজ ধর্মযাজক প্রখ্যাত অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস তার অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন, তোমার এটা মনে রাখতে হবে যে 1798 সাল, এটা আমাদের 1 নম্বরের কোশ্চেনে আসে। তারপরে ম্যালথাস যে বইটাতে তিনি জনসংখ্যা নিয়ে আলোচনা করেছেন সেই গ্রন্থটার নাম হলো অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন, এটাও প্রায় আসে। গ্রন্থে জনসংখ্যা সম্বন্ধে একটি তত্ত্ব প্রচার করেছেন, যেটাকে, যে তত্ত্বটাকে আমরা বলে থাকি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বগুলো অভিযোগ করে থাকি। সেখানে তিনি অভিমত ব্যক্ত করেছেন যে দারিদ্র্যের সমস্যাটি আসলে নৈতিক এবং এর মূলে রয়েছে দুইটি মূল প্রতিপত্র বিষয়। মানুষ বাঁচার জন্য খাদ্যের প্রয়োজন, খ নারী ও পুরুষের কাম বাসনার প্রয়োজনীয়তা এবং কোনো পরিবর্তন হবে না। এই দুটি সত্য থেকে যে নীতি বেরিয়ে আসেছে। আমরা জানি যে আমরা বাঁচতে হলে আমাদের সবার আগে কি হচ্ছে, অন্ন বস্ত্র বাসস্থান, এগুলি সবই মধ্যে সবচেয়ে আগে আগে তো খেয়ে নি, আগে তো বেঁচে নি, তারপরেও মৌলিক চাহিদাগুলা, শিক্ষা চিকিৎসা এক্সট্রা এক্সট্রা। তো এখন সেটা তো খাওয়া হলো, তারপরে হলো যে নারী পুরুষ, আমাদের যেটা যে নারী পুরুষের একটা কাম বাসনা থাকে, এই প্রয়োজনীয়তা এটি অপরিহিত, এটা যুগ যুগ থেকে এটা থেকে যাবে। এই দুইটি কারণের থেকে মানুষের জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। এই যে এই বিষয়টা, এটা থেকে কিভাবে নীতি থেকে বেরিয়েছে, তা হচ্ছে মানুষের সম্পদ জনসংখ্যা বৃদ্ধি, সব খাদ্য উৎপাদনের পরিমাণ থেকে বহুগুণ বৃদ্ধি পেতে হবে। মানে এইটার জন্য জনসংখ্যা অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আর এই কন্ট্রোলটা, এই নিয়ন্ত্রণটা করার জন্য কেন এটা হচ্ছে, কিসের প্রেক্ষাপটে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেটা তিনি আলোচনা করেছেন। তো তার যে মূল প্রতিপাদ্য বিষয় ছিল, তার তত্ত্বের মূল ভিত্তি হলো অনিয়ন্ত্রিত অবস্থায় জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। অর্থাৎ তিনি বলছেন যে জনসংখ্যা কিন্তু জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ জ্যামিতিক হার বলতে আমরা বোঝাতে যাচ্ছি ডাবল ডাবল, যেমন 2, 4, 8, 16, 32, 64, এগুলো হচ্ছে ডাবল ডাবল। জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে ডাবল হার, জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। গাণিতিক হার কি বোঝানো হচ্ছে, 1, 2, 3, 4, এগুলিকে বোঝানো হচ্ছে যে খাদ্য উৎপাদন। তবে প্রাকৃতিক বিপর্যয় ও প্রজনন প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি প্রবণতাকে বাধাগ্রস্ত করছে। বিভিন্ন রকমের কারণে জনসংখ্যাকে বাধাগ্রস্ত করছে। খাদ্যের যোগান জনসংখ্যার উপর প্রভাব বিস্তার করে, আবার খাদ্যের যোগান অনুযায়ী জনসংখ্যা সীমাবদ্ধ থাকতে বাধ্য হয়। এই ব্যাখ্যাটা কি, সেটা হলো বিষয়। যে ব্যাখ্যা নর নারীর মধ্যে আকর্ষণীয় চিরন্তন শাসত্ব, নারী পুরুষের জৈবিক কামনা একটি সজাগ ব্যক্তি। এখন তোমরা কি বলবো, জনসংখ্যাকে আমরা বলতে চেয়েছি যেখানে জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে তোমার জ্যামিতিক হারে, আর খাদ্য উৎপাদন বাড়ছে তোমার গাণিতিক হারে। গাণিতিক হার। হ্যাঁ, এখন একটা চার্ট আমরা তৈরি করি। চার্টের মধ্যে আমরা যেটা দেখি যে জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য উৎপাদন বৃদ্ধি হারের পার্থক্যের কারণে 2 শতাব্দীর মধ্যে মানুষ ও খাদ্য উৎপাদন হার অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, মানে ডাবল ডাবল বৃদ্ধি পাচ্ছে। আমরা খাদ্যে যে হারে বৃদ্ধি পাচ্ছে তার চেয়ে অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। এই যে ব্যাখ্যা থেকে তিনি বলছেন যে উৎপাদন ব্যবস্থায় প্রাকৃতিক সম্পদ কখনো নিঃশেষ হবে না, বরং ক্রমাগত আবাদযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি পাবে। একই সাথে প্রযুক্তিগত উন্নতির প্রভাবে একই জমিতে উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে। তবুও তিনি অনিবার্যতা স্বীকার করেছেন যে কোনো না কোনো সময় খাদ্য উৎপাদন বৃদ্ধি ও অতিক্রম পূর্ব জনসংখ্যা বৃদ্ধি পাবে। হ্যাঁ, আধুনিক যুগে আগে যে জমিতে যে ফসল হতো, যেটা অআবাদি জমি ছিল, সেখানেও চাষ হচ্ছে। সেখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে, যেখানে বছরে 1 ফসল হতো সেখানে 2 বছর 3 ফসল 4 ফসলও মাঝে মাঝে হয়।
মানে তোমার একটা জমিতে সারা বছরের 12 মাসে শুধু একটা ফসল হতো। এখন আধুনিক প্রযুক্তির কারণে সেখানে তোমার 2 বার হচ্ছে বা 3 বার হচ্ছে, এবং 4 বারও হচ্ছে। কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে যে এই যে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু সেই তুলনায় জনসংখ্যাটা আরো অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তো সেই কথাটা বস্তুগত গাণিতিক প্রগতির তুলনায় জ্যামিতিক গতি দ্রুত হারে বাড়ে বলে জনসংখ্যার উৎপাদনের চেয়ে খাদ্য উৎপাদনের চেয়ে জনসংখ্যা অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে। এই দুই অসম শক্তি ক্রিয়াধারা অব্যাহত থাকলে এক সময় আসে যখন জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যায়। জনসংখ্যা ও খাদ্যের মধ্যে ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। এই দুই ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার ফলে দেশের খাদ্যে ঘাটতি ঘটে, খাদ্যের সমস্যা দেখা যায়। এই পরিস্থিতিতে জনাধিক্যের লক্ষ্য হিসেবে চিহ্নিত করা যায়। যেমন আমরা আমাদের বাংলাদেশে অবস্থান করছি, সেখানে আমরা কিন্তু এই প্রবণতাটা আমরা অধিক পরিমাণে আমরা লক্ষ্য করছি। এই বিষয়টার পরে উনি যে প্রতিরোধমূলক ব্যবস্থার কথা বলেছেন, যে পয়েন্টের কথাগুলো বলেছেন, আসলে আমরা যে এই ভারসাম্যহীনতা, অসামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা এবং খাদ্যের মধ্যে যে অসামঞ্জস্যতা রয়েছে, সেটা প্রতিরোধের, সেটার জন্য এই জনসংখ্যা বৃদ্ধি রোধ করার জন্য, খাদ্য ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য তিনি 2টা পয়েন্টের কথা উল্লেখ করেছেন। সেটা হলো যে প্রতিরোধমূলক ব্যবস্থা, আর একটা হলো প্রাকৃতিক প্রতিবন্ধকতা। প্রতিরোধমূলক ব্যবস্থাটা কি? এই ব্যবস্থার মাধ্যমে জনসংখ্যার হার কমিয়ে জনসংখ্যা বৃদ্ধির উপর প্রভাব বিস্তার করা যায়। তিনি প্রধানত 3টি উপায়ে কাজ কথা বলেছেন। বলেছেন যে এই যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, এটা নিয়ন্ত্রণ করার জন্য 2টা ব্যবস্থা রয়েছে। একটা প্রতিরোধমূলক প্রিভেন্টিভস আর ন্যাচারাল কনস্টেশন। এখন সেটা যে প্রতিরোধটাকে কিভাবে করা হয়, যে আজীবন কুমার্য, মানে কুমার থেকে বিয়ে করবে না, তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাবে না। তারপরে আরেকটা কথা বলেছেন যে অধিক বয়সকালে অধিক অবধি কুমার্য, মানে অনেক বছর বয়স হয়ে যাওয়ার পরে তোমার মানে কুমারত্বটা, তোমার ধরো কেউ যদি বিয়ে করে থাকে, সে ধরো 40 বা 50 বছর পরে সে বিয়ে করবে। কিংবা যৌন নৈতিক চরিত্রের কঠোরতা, মানে সে বিষয়ে একটা নিয়ন্ত্রণ থাকবে, যে বিবাহ করার পরে যে জনসংখ্যা বৃদ্ধির মধ্যে সেখানে একটা নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকবে। সেটাকে উনি বলছেন যে প্রতিরোধমূলক ব্যবস্থা। তারপরে যেটা প্রাকৃতিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা গিয়েছে যে অতি দারিদ্র, অপুষ্টি, অস্বাস্থ্যকর পেশা, আধিক্য, মানে ওদের অত্যাধিক পরিশ্রম, নৈসর্গিক প্রতিকূলতা, মহামারী, দুর্ভিক্ষ, যুদ্ধবিগ্রহ প্রভৃতি বিপর্যয়ের মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যা সংহারে করা কি জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রাকৃতিক নির্মূল বলেছেন। যেমন তোমাকে বলছি, প্রাকৃতিক উপায়ে দেখা যাচ্ছে ভূমিকম্প হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, ঘর বাড়ি নষ্ট হচ্ছে, খরা হচ্ছে, সেখানে কি হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, সেখানে কিন্তু অনেক লোক মারা যাচ্ছে, তাই না? প্রকৃতি যখন তার ভারসাম্য রক্ষা করতে না পারে, তখন সেটা আপনা আপনি নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা করে থাকে। সেটাকে বলা হচ্ছে যে প্রাকৃতিক প্রতিবন্ধকতা। আমরা কিন্তু দেখি ঝড় হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, মহামারী হচ্ছে, বিভিন্ন এগুলি কিন্তু প্রকৃতিগত ভাবে হচ্ছে। এই যে তোমার সাপোজ বলি করোনাকালীন সময় আমরা যে পার করছি, সেখানে কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে, তাই না? সেটাও কিন্তু প্রকৃতি, এই জনসংখ্যা অধিক পরিমাণে বৃদ্ধির কারণে প্রকৃতি তার নিজ দায়িত্ব গ্রহণ করেছে, যে কোনো না কোনো সিস্টেমের মধ্যে, কোনো না কোনো অবস্থার মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে একটা গ্রন্থ একটা বলা যায়, বা প্রক্রিয়া বলা যেতে পারে। সে কথাটাকে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ ডোনাল্ড ম্যালথাসের জনসংখ্যার থিমটা যেটা আমরা দেখলাম, সেটাকে উনি বলেছেন যে দুইটা থিমের মধ্যে প্রতিরোধ বলেছেন 2টার কথা। 2টা থিম হলো যে জনসংখ্যা বৃদ্ধি পায় গাণিতিক হারে, খাদ্য উৎপাদন, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে গাণিতিক হারে। তারপর উনি যে বলছেন এই সমস্যাটা বলে একটা ভারসাম্যহীন অবস্থা, বিশৃঙ্খল অবস্থা পড়ছে, সেটা প্রতিরোধ করার জন্য, সেটা নিয়ন্ত্রণ করার জন্য তিনি 2টা পন্থার কথা বলেছেন। একটা হলো প্রতিরোধমূলক ব্যবস্থা, আর একটা হলো প্রাকৃতিক প্রতিবন্ধকতা। তারপর এই কথাগুলো করার পরে বলা যাচ্ছে যে কোনো কিছুই সমস্যার ঊর্ধ্বে নয়, সবকিছুর মধ্যেই সমস্যা বিদ্যমান রয়েছে। সেই বিদ্যমানে উনি দেখা গিয়েছে যে 1758 সালে ম্যালথস তার অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থটি প্রকাশ করার পর ধর্মতত্ত্ব, রাজনৈতিক, অর্থনীতি ও প্রযুক্তির ক্ষেত্রে বহু আলোচিত হয়েছে এবং তার নিয়ে বিতর্ক উঠেছে। তার তত্ত্বের ত্রুটিগুলো নিয়ে আলোচনা করা হলো।
এখন আমাদের প্রশ্ন যদি 10 নম্বরের প্রশ্ন আসে যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের আলোচনা করো এবং সমালোচনা সহ আলোচনা করো, যেটা তো আসছিল, এটা আসছিল ছিল। কোথায় আসছিল? তোমাদের আগের বেঁচে এসেছিল? হ্যাঁ, আগের ব্যাচে না, আমাদের কোনো একটা ইয়ারে ছিল, এটা থার্ড ইয়ারে না সেকেন্ড ইয়ারে ছিল। ইভেন তোমাদের ফোর্থ ইয়ারও চলে আসতে পারে, কারণ না এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তার উপরে আবার দেখা যাচ্ছে যে তোমাদের ইভেন তোমরা যখন জব সেক্টরে যাবে, ন্যাচারালি ইকোনমিক্স পড়ে আর যে সাবজেক্টে পড়ো না কেন, এইটা সম্পর্কে বেসিক একটা নলেজ থাকতেই হয়। এটা তাহলে তো আশা করি তোমরা সব এইটাই পারো, আগে বললে হতো। ঠিক আছে, তারপর আমরা ভালো হয়েছে এটা ঝালাই করলাম, আমাদের যে নেক্সট এক্সামে আসে তাহলে আমরা আমি এগুলো অ্যান্সার করি বেশি আর কি, এগুলো মার্কস পাওয়া যায় ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়েন্টটা পাওয়া যায়। ইয়েগুলো আসবে, চিত্রগুলো সুন্দর করে প্রেজেন্টেশন করবে। ঠিক আছে, আমি শর্ট টাইমে তোমাদেরকে চিত্রগুলো ওইভাবে ইয়ে করতে পারি নাই, তবে তোমরা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করবে চিত্রগুলো। হুম। তারপর যে বিষয়টা হলো যে সমালোচনাগুলো আমরা একটু শেষ করি। সমালোচনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে মিথ্যা ভবিষ্যৎবাণী করেছেন তিনি। তারপর তিনি জনসংখ্যা নেটওয়ার্কে চলে গেছে, তোমরা শুনতে পাচ্ছ? জি আমি শুনতে পাচ্ছি। আমার মোবাইলে ল্যাপটপে আবার কি জানি, প্লিজ ওয়েট লেখা আছে। তবে জনসংখ্যার জ্যামিতিক প্রগতি বাড়ে না, জনসংখ্যার খাদ্য উৎপাদন গাণিতিক প্রগতির চেয়ে দ্রুত থেকে বাড়ে, কেন আধুনিক প্রযুক্তি আর উন্নততর প্রযুক্তিতে আমরা দেখা যাচ্ছে যে খাদ্য উৎপাদন অনেক বাড়ছে। আগে দেশে অনেক দুর্ভিক্ষ ছিল, বিভিন্ন দেশে দুর্ভিক্ষ ছিল, আমাদের দেশে দুর্ভিক্ষ ছিল, মানুষ না খেয়ে থাকতো। কিন্তু এখন কিন্তু আমরা দেখি যে সেই দুর্ভিক্ষের পরিমাণ কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে। মানুষ কিন্তু মোটামুটি দরিদ্র হলেও কিছু না কিছু খেয়ে পরে বাঁচতে পারে, সেটা কিন্তু একটা বড় একটা বিষয়। তারপর দেখা গেল যে জনসংখ্যা সামগ্রিক সম্পদের সাথে তুলনা করা হয় নাই, যে আসলে ইউটিলাইজ করা সম্পদ এতটুকু আছে তার চাইতে বেশি হয়েছে, টোটাল সম্পদের সাথে জনসংখ্যাকে কম্পেয়ার করা সম্ভব হয়নি, সেখানে তার ত্রুটি সাউন্ড অনেক আজকে অনেক আস্তে স্লো আসতেছে কেন? এতক্ষণ ঠিক ছিল। হ্যাঁ, এক সেকেন্ড আমি একটু দেখি, আমি আবার জয়েন হই। তানজিলা সুস্মিত, তুমি শুনতে পাচ্ছ তো? হ্যালো? জি মিস, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তো অনেকদিন ক্লাস করো না, কোথায় ছিলে এতদিন? মিস অ্যাকচুয়ালি আমি একটু অসুস্থ ছিলাম, প্লাস আমার দুইটা বেবিও অনেক অসুস্থ ছিল, এই জন্য আমি ক্লাসে ঠিক মতো জয়েন করতে পারতেছিলাম না। ও আচ্ছা ঠিক আছে, ওরা এখন ভালো তো? জি আলহামদুলিল্লাহ মিস, এখন ভালো আছে। আচ্ছা ঠিক আছে, একটু চেষ্টা করো। আমাদের এখন তো কত প্লাস পয়েন্ট না, দেখো আমরা বাসায় বসে ক্লাস করতে পারছি, তারপর যদি আমরা একটু অ্যাটেন্ড না করি জি মিস। তাহলে তো আসলে। জি মিস এখন শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছ? তুমি কি চিটাগাং এ আছো না ঢাকায় আছো হুমায়রা? চিটাগাং মিস, ঢাকা গিয়েছিলাম 2 দিন ছিলাম, আবার চলে আসি, বিমানে গেছিলাম আবার বিমানে করে চলে আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর জনসংখ্যাকে সামগ্রিক সম্পদের সাথে তুলনা করা হয়নি। জনসংখ্যা বৃদ্ধি সবসময় খারাপ নয়। এখন আধুনিক যুগে কিন্তু মানুষ জনসংখ্যা কিন্তু আমরা নিজেরাই সচেতন হয়ে গিয়েছি, তাই না? আগে জনসংখ্যা নিয়ে মানুষের কোনো মানে ওরকম ইয়ে ছিল না, যা হলো খাবার দিবে একটা থিঙ্কিং ছিল যে মানুষ পাঠাবে মুখ, অন্ন দিবে তিনি মুখ, মানুষ পাঠাবে যিনি অন্ন দিবে তিনি, তাই না? আহার দিবে তিনি, বিভিন্ন রকমের কথা ছিল। কিন্তু এখন কিন্তু মানুষের সেটা বিশ্বাসী না, মানুষ এখন আমি কিভাবে চালাবো পরিকল্পনা অনুযায়ী সে জনসংখ্যাকে বৃদ্ধি করে। তারপরে হলো যে জনসংখ্যা নয় বড় সম্পদের অসম বন্টনই সমস্যা। আর এটাও ইম্পর্টেন্ট কথা, জনসংখ্যা নয় সম্পদের আসল সমস্যা। সেখানে আমরা লক্ষ্য করছি যে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে সম্পদ, আর দেখা যাচ্ছে যে 10% পৃথিবীতে শুধু 10% লোক 90% সম্পত্তি দখল করে আছে, আর 90% লোক 10% সম্পত্তি ভোগ করছে। তাহলে কি সম্পদের অসম বন্টন লক্ষ্য করা যাচ্ছে না? কেউ কারো আছে ভুড়ি ভুড়ি, তার শেষের কোনো শেষ নাই, কিন্তু যার নাই তার সামাজিক কিছুই নেই। অসমতা না এগুলা?
এইটাকে বলা হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যার সাথে জনসংখ্যা নয় বরং সম্পদের অসম বন্টন একটি সমস্যা বলে উনি চিহ্নিত করেছেন। তারপর হলো যে জনসংখ্যার গুণগত দিক থেকে অপেক্ষা করেছে, জনসংখ্যাকে ঠিকভাবে কাউন্ট ডাউন করা হয়নি, সে কথাটা হয়েছে। মৃত্যুর হার হ্রাসের ফলে জনসংখ্যা বেশি বেশি হয়ে পড়ে। তার মতে মানুষের প্রজনন শক্তি সীমাহীন, যা সঠিক নয়। অর্থনৈতিক অগ্রগতি, স্বাস্থ্য ও সাংস্কৃতিক উন্নয়নের সাথে জন্মহারে কমে যায়। আমাদের রুচি, চিন্তা, চেতনা সবকিছুই কিন্তু এখন নিয়ন্ত্রিত হয়েছে। যে প্রাকৃতিক প্রতিরোধমূলক ব্যবস্থা বলা হোক আর প্রাকৃতিক প্রতিবন্ধকতা বলা হোক, আমরা কিন্তু একটা কন্ট্রোলের মাধ্যমে চলি, ঠিক আছে। তারপরে উপরোক্ত আলোচনা থাকা সত্ত্বেও পরিশেষে আমরা যেটা কথা বলতে পারি যে উন্নত দেশগুলো না হলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে জন্ম ও মৃত্যুর উচ্চাহার, দারিদ্রতা, অস্বাভাবিক নিম্ন জীবনযাত্রার মান, বিপুল খাদ্য ঘাটতি, মহামারী, পুনরাবৃত্তি, বন্যা, জলোচ্ছ্বাস আমাদেরকে ম্যালথাসের সত্যতা স্মরণ করিয়ে দেয়, তাই না? আমরা এখনো এক্সাম্পল দিলাম, রিসেন্টলি করোনাকালীন সময়টা করতে আমরা পদার্পণ মানে পার করছি, সেটাও যে একটা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক ভারসাম্য, প্রকৃতি তার নিয়ন্ত্রণে তার হাতে নিয়ে গেছে, এটাও কিন্তু আমরা অস্বীকার করতে পারছি না। তার মানে কি ম্যালথাস সেই 1798 সালে সে যে কথাটা বলেছেন, মানে অষ্টাদশ শতাব্দীতে আমরা একবিংশ শতাব্দী, প্রায় তোমার কত বছর হলো, 250 বছর পরও আমরা সেই একই কথা বলছি, তাই না? সেটা হলো আশ্চর্যজনক বিষয়। ইভেন আমাদের মজার বিষয়টা শুধু ম্যালথাস না, আমরা কার্ল মার্কস নিয়ে যখন আলোচনা করব, আমরা যখন ম্যাক্স ওয়েবার নিয়ে আলোচনা করব, সবচেয়ে মজার কথা হলো কার্ল মার্কস কথা যখন আলোচনা করব, তখন কিন্তু দেখবো যে তিনি কত আগে, কত 1818 সালে থেকে মানে কত আগে সে কথা বলে গেছেন, আজকে 200-250 বছর পরও সেই কথাগুলো সত্য বলে পদার্পণ হচ্ছে। সেই কথাটা হলো বিষয়। তো তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা তো জানো এটাই, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত তোমরা করবে, এই চ্যাপ্টারটা মোটামুটি তোমরা একটু বিভিন্ন সালের প্রশ্নগুলো দেখে 2-3টা চ্যাপ্টার করে ফেলো। আমি আশা করি সামনের চ্যাপ্টারটা পড়াবো, পঞ্চম চ্যাপ্টার নিয়ে তোমাদের এখানে আলোচনা করবো। এখানে ইম্পর্টেন্ট বলতে জনসংখ্যার সমস্যা বলতে কি বোঝে সেটা তোমরা বলতে পারবে, জনসংখ্যা সম্বন্ধে আলোচনা সেটাও তোমরা পারবে, বাংলাদেশের জনসংখ্যার সমস্যার প্রধান কারণগুলো সেটাও তোমরা বলতে পারবে। সেইটাতে তোমাদের বোঝানোর কিছু নেই, তোমরা আগে এগুলি রিভিউ পড়েছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে এগুলি একটু করা হয়েছে, তোমরা একটু ঝালাই করে নিবে আর কি। ম্যাথসে জনসংখ্যা হয়েছে, জনসংখ্যা এই চ্যাপ্টারের সবগুলি প্রশ্নই তোমরা মোটামুটি ভালো পারবে। বাংলাদেশের বিশ্ব পরিবেশের উপর জনসংখ্যার প্রভাব সেটাও পারবে। তো আমরা যেটা করবো নেক্সট ক্লাসে আশা করি আমরা পঞ্চম চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব। হাফিজা অনেকক্ষণ ট্রাই করলো ঢোকার জন্য, হাফিজা পারলো না, বুঝতে পারলাম না কেন সে এন্ট্রি করতে পারলো না। ঠিক আছে, তাহলে দাঁড়াও, তানজিলা সুস্মি, তাহলে ভালো থেকো, তোমার নামটা লিখে রাখি। আসো। তানজিলা সুস্মি, রোল কত? 16/2004। আচ্ছা, 3টারে জয়েন করলাম নাকি? ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, তোমরা সব ভালো থেকো। হ্যাঁ, দেখা হবে ইনশাআল্লাহ। ফ্রেন্ডদেরকে বলো একটু অ্যাটেন্ড করার জন্য, অ্যাটেন্ড না করলে হবে। আর আমাদের ক্লাবগুলো তো কিন্তু সিন করে, অনেকেই আছে সিন করে কিন্তু ক্লাসে আসে না। আপনি দেখেন মেসেজগুলো কিন্তু সিন হয়, আপনি যে ক্লাস নেবেন জয়েন করো কিন্তু ঢুকে না, মানে দেখেও যদি না ঢুকে তাহলে কেমনে কি? সেটাই, এটা হলো ওরা কতটুকু নৈতিকগতভাবে স্বচ্ছ, কতটুকু ওরা নিজেকে গড়ে তুলবে, সেটা হলো বিষয়। সেজন্যই তো আমরা আমাদের ক্লাবগুলি তৈরি করি না যে খুব আমি ক্লাস মানে খুব হয়তো নেট চলে গেছে